জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি জাহিদ হাসান। কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে বিকেলে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, কাল সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এতে দেশের বেশ কিছু জায়গায় সংঘর্ষ বাধে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ শেষে শাহবাগ মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন। শাহবাগ মোড় অবরোধে প্রায় ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সরকার কিন্তু প্রথম থেকেই দায় এড়াচ্ছিল এবং বলছিল তার কিছু করার নেই। গতকালকে কিন্তু হাইকোর্ট, মহামান্য আদালত আমাদের বক্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ কথাই বলেছে। আমরা সেই বক্তব্যকে স্বাগত জানিয়েছি। চাকরির জন্য আমাদের কি প্রতিযোগীর অভাব না হয় এবং সেখানে যদি আপনার কোটাটা থাকে, তাহলে আমাদের মতো এই যে কৃষকের সন্তানরা আমরা কি করে খাবো? আমরা কোটা সংস্কার চাচ্ছি, আমরা বাতিল না। এবং আমাদের কথা একেবারেই পরিষ্কার, প্রথম থেকে 20তম গ্রেডে কোটা যৌক্তিকভাবে সংস্কার করা হবে। আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ৬টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। আইনমন্ত্রী আনিসুল হক আশা করছেন, সর্বোচ্চ আদালতের আদেশ মেনে অবশ্যই ঘরে ফিরে যাবেন কোটা আন্দোলনকারীরা। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আন্দোলনের নামে জানমালের ক্ষতি করলে ব্যবস্থা নেবে সরকার। যারা ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ঐক্য দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারলেও হৃদয়স্পর্শ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, জাতীয় ঐক্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সংশয় নেই। ঘোষিত ৩১ দফা ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে রাহুমুক্ত করা হবে। শুধু সরকার পতনের জন্য নয়, আগামী দিনের বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে জাতীয় ঐক্য। আগামী দিনে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে পরিবর্তনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তুলে ধরতে পেরেছে কিনা। আমি মনে করি ৩১ দফা বিশদভাবে সেই কাজটি করতে পেরেছে। তবে যেটা করতে পারি নাই এটাও স্বীকার করতে হবে, ৩১ দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারিনি। ১১ ঘন্টা পেরিয়ে গেল, রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়ক থেকে পানি এখনও নামেনি। সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশ চেষ্টা করছে পানি নিষ্কাশনের। আষাঢ়ের শেষ দিকে ভোর থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। ভোগান্তিতে পড়ে নগরবাসী। মতিঝিল, শাহজাহানপুর, মালিবাগ, মৌচাক, শেওড়াপাড়া, কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে ডুবে যায় সড়কে। এ সময় অনেক যানবাহন বিকল হয়ে গেলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে রাজধানী মিন্টু রোডে গাছ ভেঙে পড়ে ঘণ্টাখানেকের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কি যে অবস্থা, ওই যে একটা গাড়ি বন্ধ হয়ে গেছে, আমাদের সব কিছু অচল হয়ে গেছে, যে রাস্তার যানজট সৃষ্টি হয়ে গেছে, ড্রেনেজ ব্যবস্থা ভালো নাই, গাড়ি ঘোড়ার অবস্থা পানি বেঁধে রয়েছে, গাড়িগুলো সব বন্ধ হয়ে রয়েছে,
আমরা মাল নিয়ে যাইতে পারতেছি না। গাড়ি বাসতেছে, একটা প্রাইভেট কার দেখলাম, ওরা আসছে, আমরা না করছি আসার জন্য, কিন্তু আসার পরে দেখেছি গাড়ি নিজে নিজে বাসতেছে। আমার ওয়াইফের পরীক্ষা ছিল তো মাস্টার্সের, তো ওদের নিয়ে একসাথে ছিলাম। এখন যে কোনো দিক দিয়ে তো যাওয়া লাগবে, তো হঠাৎ করে গাড়ি ভেসে যায়, এখন এই অবস্থায় আছে। রাজধানীতে টানা বৃষ্টিতে পানিবন্দী নিউ মার্কেট সহ রাজধানীর অনেক মার্কেট ও বিভিন্ন সড়ক অলিগলির দোকানপাটেতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। শুক্রবার ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল নগরীর বেশিরভাগ জায়গায়। তাতে সড়ক থেকে নিচু স্থানের মার্কেটগুলোতে ঢুকে পড়েছে পানি, তলিয়ে গেছে ফুটপাত, দোকানে পানি প্রবেশ করায় মালামাল সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। জিনিসপত্র ভিজে যাওয়ায় বেচাকেনা বন্ধ থাকায় ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা। নিউ মার্কেটের ভিতরের যে ওইটাই আর কি সমস্যা বেশি, এখানে ছোট ছোট ড্রেন, হ্যাঁ, এই জন্য মনে করেন এই পরিস্থিতিটা মানুষে ভোগতাছে, একটা মালও বাঁচাতে পারেনি। কারণ আমাদের পানি এখন তো নামেনি, আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু আমাদের মালামাল সেভ করা যায়। সিটি কর্পোরেশন বলেন, মার্কেট কর্তৃপক্ষ বলেন, সবসময় চেষ্টা করে, বাট তারপরে মনে করেন সমস্যার সমাধান হচ্ছে না, বেশ ক্ষতির সম্মুখীন আমরা এখন। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত রাজধানীতে 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ু শক্তিশালী হওয়ায় এই বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুরের পর কমে আসে বৃষ্টি। 20 ঘন্টার অবজারভেশনে দেখেছি যে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হয়েছে এবং দেশের 8 জায়গায় ভারী এবং 8 জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে কক্সবাজারে 309 মিলিমিটার এবং সন্দ্বীপে 219 মিলিমিটার, এবং এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে। জলাবদ্ধতার খোঁজ খবর রাখতে পল্টন এলাকা থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ 11 ঘন্টা হয়ে গেল বৃষ্টি থেমে গেছে, এখনও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমেছে, মানুষের দুর্ভোগ রয়েছে। পানি নামার পেছনে আসলে কি কারণ মনে হচ্ছে, কেন পানি নামছে না, কি দেখছেন আপনি? জাহিদ, একটু যদি বলি, আমরা দেখেছি যে মতিঝিল থেকে আরামবাগ, তারপরে যে পুরানা পল্টন, নয়া পল্টন থেকে শুরু করে কাকরাইল এবং এই যে আশপাশের চতুর্দিকটাতেই কিন্তু আমরা দেখছি যে একেবারেই জলাবদ্ধতা এখনও রয়েছে। এখন আমরা দেখছি যে একেবারে হাঁটু পরিমাণ পানি কিন্তু এখনও রয়েছে। এবং আপনাকে যদি একটু দেখাতে চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখবেন যে এই যে রাতের যে ল্যাম্পপোস্টের আলোয় যে ঝলমল করছে নিচের পানিতে, আপনি সেটি নিশ্চয়ই দেখে আপনি বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ পানি এখনও রয়েছে। এটার কারণ হিসেবে যদি আপনাকে বলি, সেই কারণটি হচ্ছে এখানে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো পর্যাপ্ত ঠিকঠাক না থাকবার কারণে কিন্তু এই পানিটি আসলে সহজে নিষ্কাশন হচ্ছে না বা নেমে যাচ্ছে না। অর্থাৎ যে ম্যানহোলগুলো রয়েছে, অনেক ম্যানহোলের এখানে স্থানীয় যারা রয়েছেন ব্যবসায়ীরা, তারা কিন্তু বলছেন যে ম্যানহোলের যে ঢাকনাগুলো সেখানে পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ সেগুলোতে জ্যাম তৈরি হবার কারণে কিন্তু এই বৃষ্টির পানিটা আসলে নামতে আসলে দেরি হচ্ছে। এর সঙ্গে আরেকটা বিষয় একটু বলতে হয়, আমরা যেটি দেখছি যে এই যে বিশেষ করে ঢাকা শহরের সবচেয়ে বেশি জলজট এখানে তৈরি হয়েছে, সে কারণে কিন্তু জনদুর্ভোগও এখানে আসলে কম না। আমরা দেখছি যে মানুষ আসলে আজকে যেহেতু শুক্রবার ছিল, সাপ্তাহিক ছুটির দিন, সে কারণে মানুষের অফিস কিংবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ব্যাপার স্যাপার না থাকলেও এখানে যেসব মানুষ দৈনন্দিন প্রয়োজনের তাগিদে আসলে বের হচ্ছেন, তারা সড়কে নানা রকম ভোগান্তিতে পড়ছেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে নানাভাবে তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এবং বিশেষ করে আমরা যদি বলি যে এখানে কিন্তু অনেক দোকানপাটে আসলে আমরা দেখেছি যে দোকানের ভেতরে আসলে পানি প্রবেশ করেছে, এবং আমরা দেখেছি যে যে বেসমেন্ট বা গ্রাউন্ডগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু, যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো, সেগুলোতেও এই ভবনের জায়গাগুলোতে নিচে আসলে পানি জমে গেছে। সেগুলোরও তারা ব্যক্তিগতভাবে ভবন মালিকগুলো তারা সেগুলো নিষ্কাশনের চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে এখানে এই পানিটি আসলে কতক্ষণ নাগাদ আসলে পুরোপুরি নেমে যাবে সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জনগণ, সাধারণ মানুষ বলছে যে এটি পানি যেন দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই দাবিটি কিন্তু এখানকার মানুষদের। তো জাহিদ, এই ছিল আমার কাছ থেকে পল্টন এলাকা থেকে জলাবদ্ধতার সবশেষ। ধন্যবাদ ফরহাদ বিন নূর, জানাচ্ছিলেন ঢাকার জলাবদ্ধতার খবর। আমরা শুনছিলাম জলাবদ্ধতার কি অবস্থা রয়েছে বৃষ্টির পরে। চলে যাচ্ছি পরের খবরে।
সিলেটে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে আবারও শহরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। নগরীর যতরপুর, মেন্দিবাগ ও উপশহরে কয়েকটি স্থানে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এদিকে সুরমা কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে দ্বিতীয় দফা বন্যার রেশ না কাটতেই ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঢলের পানিতে পৌর শহরের নিম্ন অঞ্চলের রাস্তাঘাট ডুবে গেছে। এতে আবারও ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। এদিকে রাত থেকে ভারী বৃষ্টিতে পানি ঢুকে পড়েছে গাজীপুর নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও বাজারে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। অধিকাংশ দোকানে পানি ঢুকে পড়ায় নষ্ট হয়েছে মালামাল। আমরা এখানে পানির মাঝে আটিয়া মনে করেন আমরা অনেক রোগও হয়ে যায় পাওয়ার মাঝে ফুরি বুঝছেন নি। আর এই পানি অনেক সমস্যা করে, আর ব্যবসাও তো একবারে লটো। মানে আতঙ্ক, মানে প্রচুর আতঙ্ক। বারবার বৃষ্টি হচ্ছে, বারবার বন্যা হচ্ছে। দেখেন আমি হসপিটালে যাব, রাতকে মনে করেন 12টার দিকে ওষুধ আনছি, এখন আবার বন্যা হয়ে গেছে। কষ্ট তো সব, গরিব মানুষ বেশিরভাগ আছে, এরা খাইতেও পারেন না, চাইতেও পারেন না, তারা তো খুব অসহায় আছে। 10 মিনিট 20 মিনিট এরকম বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, প্লাস এই যে পানি সরতে চায় না। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, সারাদিনও লেগে যায় পানি সরতে। অনেক সময় রিক্সা নিয়ে গাদ্দায় পড়ে জায়গা, অনেক রুগী নিয়ে গাদ্দায় পড়ে জায়গা। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। বৃষ্টিতে সরবরাহ কমছে নানান পণ্যে। টানা বৃষ্টিতে ক্রেতা অনেকটাই কম রাজধানীর বাজারে। এই পরিস্থিতিতে অনেক সবজির দর কমলেও বেড়েছে আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। তবে কমেছে ডিমের দাম। সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে কারওয়ান বাজার সহ রাজধানীর অনেক বাজারে। অন্যান্য ছুটির দিনের তুলনায় ক্রেতা কম ছিল বাজারগুলোতে। অনেক সবজির দর কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। তবে এর মাঝেও আলুর দাম 10 টাকা বেড়ে হয়েছে 70 টাকা, পেঁয়াজের দাম বেড়ে হয়েছে 120 টাকা, 200 টাকার কাঁচামরিচ দাম বেড়ে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। অন্যদিকে ডিমের ডজন 10 টাকা কমে বিক্রি হচ্ছে 140 টাকায়। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম, যশোর, গাজীপুর সহ বিভিন্ন জেলার বাজারে বেড়েছে নিত্যপণ্য সহ মাছ ও মাংসের দাম। চট্টগ্রামে চাল, ডাল, পেঁয়াজ, মরিচ সহ সব ধরনের সবজিতে বেড়েছে দাম। ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের কথা বলে অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে অধিকাংশ পণ্যের দাম। এদিকে গাজীপুরে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়, আর 40 টাকা বেড়ে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা দরে। তবে কেজি প্রতি 20 টাকা কমেছে সোনালী মুরগির দাম, আর 50 টাকা কমে বেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায়। একই সঙ্গে গরুর মাংস প্রতি কেজি 800 টাকা এবং খাসির মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1100 টাকা। যশোরে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। ভরা মৌসুমে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে চলছে ইলিশের হাহাকার। দিনভর জাল ফেললেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। তারপর ইলিশের আশায় প্রতিদিন নৌকার ট্রলার ও জাল নিয়ে নদীতে ছুটছেন জেলেরা। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় বাজারে কমেছে ইলিশের সরবরাহ। ছুটির দিনে ক্রেতাদের ভিড় থাকলেও বাজারে মিলছে না পর্যাপ্ত ইলিশ, যাতে বেড়েছে দাম। সপ্তাহের ব্যবধানে ভোলার মাছঘাটে ইলিশের দাম প্রতি কেজি প্রতি 150 থেকে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকায়, যার প্রভাব পড়েছে চাষের মাছের ওপর। ফলে কেজিতে 300 থেকে 50 বেড়ে বিক্রি হচ্ছে চাষের মাছ। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। নেপালে ভয়াবহ ভূমিধসে সড়ক থেকে নদীতে পড়ে ভেসে গেছে দুটি যাত্রীবাহী বাস। নিখোঁজ অন্তত 62 জন আরোহী।
স্থানীয় সময় শুক্রবার ভোররাত 3:30টার দিকে রাজধানী থেকে 100 কিলোমিটার দূরে চিতওয়ান জেলায় ঘটে এ দুর্ঘটনা। ত্রিশুলী নদীর শিমতল পয়েন্টে ভেসে যায় বাস দুটি। পুলিশ জানিয়েছে ভেসে যাওয়া কাঠমান্ডুগামী বাসটিতে 24 জন আরোহী ছিলেন, অন্যটিতে ছিলেন 41 জন। বাসের জানালা থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচেছেন 3 জন। ঘটনাস্থলে চলছে উদ্ধার কাজ। একই সড়কের কাছাকাছি সময় আরেকটি বাস দুর্ঘটনায় নিহত হন আরও 1 জন। মধ্য জুন থেকে বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণ গেছে 90 জনের বেশি মানুষের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.com। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন www.facebook.com/tv.ekon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।